বিতর্ক ডিপ স্টেট কারা তারা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট নিয়ে যে একটি মন্তব্য করেছেন, অনেকেই বুঝবেন না যে ডিপ স্টেট কি। আমিও প্রথম বুঝিনি ডিপ স্টেট কি। কেনই বা অন্তর্বর্তীকালীন সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল ডিপ স্টেটের মাধ্যমে। বিভিন্ন পত্রপত্রিকা আজকে এই বিতর্কটি ঝড় তুলেছে রীতিমতো। যুগান্তর পত্রিকায় যে রিপোর্টটি করেছে সেটি একটু পড়ে আপনাদের শোনাই। যে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের রূপকার, জুলাই আন্দোলনের অগ্রজ সৈনিক। তিনি দাবি করেছেন এক শক্তিশালী গোষ্ঠী যাদের ডিপ স্টেট বলা হয়, তারা সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখার প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানান এই প্রস্তাব আসে অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই। প্রস্তাবে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে সরকার যদি কিছু শর্ত মানা হয়। এই ডিপ স্টেট এই দেশি বিদেশি প্রভাবশালী পক্ষ জড়িত ছিল বলে তিনি ইঙ্গিত প্রদান করেন, তবে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি। সবচেয়ে আলোচিত বিষয় একটি রোড ম্যাপ নাকি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল বিরোধী দল বিশেষ করে তারেক রহমান এর মতো নেতাদের মামলাগুলো দীর্ঘায়িত করে নির্বাচন থেকে দূরে রাখা যেতে পারে। কিভাবে মামলা থেকে দূরে রাখা যাবে সেই বিষয়টি ওই ডিপ স্টেটের একটা রোড ম্যাপ ছিল। এর মাধ্যমে নির্বাচন হলেও প্রতিযোগিতা সীমিত রাখা সম্ভব হতো, এমনটাই দাবি করেন তিনি। অর্থাৎ শুধু তারেক রহমান নয়, বিএনপির অনেক নেতাকর্মী যখন মামলা হামলা বা সাজাপ্রাপ্ত ছিল, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না। 2029 সাল পর্যন্ত ওই মামলাগুলোকে চালিয়ে যাওয়ার একটা ইঙ্গিত ওই ডিপ স্টেটের রোড ম্যাপে ছিল। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকার এই প্রস্তাবে রাজি হয়। গণতন্ত্রের প্রতি অঙ্গীকার থেকে তারা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে এবং নিজেরাই পদত্যাগ করে ক্ষমতা ছাড়ে। বিশেষজ্ঞদের মতে ডিপ স্টেট বলতে এমন এক অপ্রকাশ্য শক্তিকে বোঝানো হয় যারা সরাসরি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারকে 2029 সাল অর্থাৎ পূর্ববর্তী সরকারের যে মেয়াদ ছিল 2029 সাল পর্যন্ত, সেই মেয়াদের সময়টুকু পর্যন্ত রাখার অনেক কলা কৌশল অবলম্বন করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা যারা ছিলেন, নাহিদ, সজীব ভুঁইয়া, এরা ডিপ স্টেটের কথায় রাজি হয়নি। যদি রাজি হতেন তাহলে কি হতো? বিএনপিকে মেনে নিতে বাধ্য হতো। কেন জানেন? মামলা, ওই মামলাগুলো একের পর এক তাদেরকে আবার জেলে ভর্তি করা হতো, সাজা দেওয়া হতো। কারণ চিন্তা করেন, যারা ক্ষমতা থাকে বিচার বিভাগটাও তাদের হাতে মুঠো। ওই যে ডিপ স্টেট যে কথাটা বলছে, এটা একদম মানে ভিতরের খবর। ডিপ স্টেট মানেই হচ্ছে বাংলাদেশের স্টেট, মানে দেশের ভিতরের একদম ইন্টারনাল খবর, যেটা গুপ্ত খবর। এই গুপ্ত জিনিসটাই দেশের অনেক ক্ষতি করে। এই গুপ্তভাবে কারা কাজ করে? বাংলাদেশে একটি গুপ্ত বিভাগ আছে, রাষ্ট্রীয় গুপ্ত বিভাগ। ওই সময়কালীন যে অত্যাচার এবং ধরে নিয়ে বিনা ওয়ারেন্টে এবং কোনো মামলা ছাড়া রাজনৈতিক নেতাদের হয়রানি করা হতো, ওটার মতো। অর্থাৎ ওই যে না জানা, মানে কেউ জানবে না, এমন ভাবে কাজ করা হবে কেউ জানবে না। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ওই ডিপ স্টেটটাই নিয়ন্ত্রণ করে। আপনি ক্ষমতায় আছেন 5 বছর, ওরা কিন্তু 5 বছর না, ওরা আজকে এখানে কালকে ওখানে থাকলেও ওই জায়গাটাতেই তারা থাকে। তাদের হাতেই সব ক্ষমতা। রাষ্ট্র যারা চালালেন তারা ওই ডিপ স্টেটের কাছে তারা ধরা থাকেন। কেন? এই যে সংবিধান পরিবর্তন করার জন্য বলছে, সংবিধান যদি পরিবর্তন না করা হয় তাহলে ওই ডিপ স্টেট কিন্তু থেকেই যাবে। এখন কিন্তু বিএনপির মধ্যেও ডিপ স্টেট থাকবে, নিশ্চিত থাকেন। যারা ক্ষমতা থাকে তাদেরকে প্রভাবিত করার জন্য যে তাদের লাভ আছে, তারা বিভিন্ন অন্যায়মূলক অবৈধ বাণিজ্য ইত্যাদি তারা করে থাকে। এটা ধরেন একটা সিন্ডিকেট, আমি ধরে নিলাম এটা একটা সিন্ডিকেট, মানে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের একটা সিন্ডিকেট আছে। যারা ক্ষমতা থাকবে অথবা যারা ক্ষমতায় আসবে তাদেরকে কিভাবে প্রভাবিত করা যায়, রাষ্ট্রের মূল জায়গাতে তারা কিন্তু বসে আছে। আপনি কি মনে করেন আসলে ডিপ স্টেট কি বাস্তব
নাকি এটি শুধু রাজনৈতিক ব্যাখ্যা? এই বিশ্লেষণটি যদি ভালো লাগে কমেন্ট করে জানান, আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।